বর্তমান জীবনে কাজের চাপ, মোবাইল, সিরিজ আর পাশাপাশি চলতি বিশ্বকাপ, এরকম নানা কারণে অনেকেরই কম ঘুম হচ্ছে। দু একদিনের উৎসবের অংশ ভেবে অনেকেই ভাবছেন যে পরে ঘুমিয়ে নিয়ে, একটু বেশি ঘুমিয়ে নিয়েই সবটা হয়তো ঠিক করে নেবেন। কিন্তু আদতেই কি সত্যি ঘুম এভাবে পুষিয়ে নেওয়া যায়? আর কম ঘুম হলে তার প্রভাব শরীরে এবং মনে ঠিক কি কি ভাবে পড়তে পারে, কখনো ভেবে দেখেছেন কি? আজকে এই বিষয়টা নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন স্লিপ মেডিসিন স্পেশালিস্ট ডক্টর সৌরভ দাস। এস নিউজে স্বাগত আপনাকে। যেহেতু অনিয়মিত ঘুমের কথা হচ্ছে, তাই প্রথমে যে বিষয়টা একটু ক্লিয়ার করে নিতে চাইবো যে অনিয়মিত ঘুম বা নিয়মিত ঘুম বলতে ঠিক কতক্ষণের ঘুমটাকে বোঝায়, সেটা হয়তো একটুখানি প্রথমে জানা দরকার। দেখুন, এটা আমি যেটা আমি ভাবি শুধু সেটাই ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে যে সারা পৃথিবীতে রিসার্চ কি বলছে এবং গাইডলাইন্স কি বলছে। এবং সেখানে দেখা যাচ্ছে যে সবাই রিসার্চ করে দেখা গেছে যে একজন অ্যাডাল্ট মানুষ, অর্থাৎ 18 থেকে 60 বা 65 বছর বয়স্ক মানুষের জন্য প্রতি 24 ঘন্টায় 7 থেকে 9 ঘন্টা ঘুম হওয়া উচিত। যদি 7 থেকে 9 ঘন্টাকে ঘুমোতে পারে তাহলে সেটাকে অপটিমাম স্লিপ হিসেবে ধরা হয়। এবার এর সঙ্গে আরও 2-3টে কথা বলতে হয়। সেটা হচ্ছে যে এই যে 7 থেকে 9 ঘন্টা ঘুম, সেটা হচ্ছে বেশিরভাগ মানুষ, ধরে নিন 90% বা 95% মানুষের জন্য প্রযোজ্য। এর বাইরে কিছু আউটলায়ার্স থাকেন যাদেরকে বলা হয় শর্ট স্লিপার্স বা লং স্লিপার্স। এবার শর্ট স্লিপার্স যারা, তারা দেখা গেছে কিছু মানুষ আছেন, তারা জেনেটিক্যালি সেভাবে বিল্ড আপ থাকেন যে তারা হয়তো 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমিয়ে তারা সারা জীবন কাটিয়ে দিয়েছেন, কোনো সমস্যা হয়নি, বেশ সব কিছু করতে পারছেন, তাদেরকে বলা হয় শর্ট স্লিপার। আর কিছু মানুষ থাকেন যাদের 9 ঘন্টারও বেশি, 10 ঘন্টা 11 ঘন্টা না ঘুমানো, তারা সারাদিন ঠিকমতো কাজ করতে পারছেন না, অন্য কোনো ঘুমের রোগ তাদের নেই, তারা বায়োলজিক্যালি সেভাবে তৈরি, তাদেরকে বলা হয় লং স্লিপার্স। তবে এদের সংখ্যাটা খুবই কম, খুব রেয়ার ব্যাপার এটা। আচ্ছা, এছাড়া হচ্ছে ধরুন যদি আমরা 18 বছরের নিচে আসি, একটা ছোট বাচ্চা শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে প্রায় 20 ঘন্টা ঘুমায়, হ্যাঁ, প্রচুর সময় ঘুমায়। যত সে আস্তে আস্তে বড়ো হতে থাকে তার স্লিপের আর্কিটেকচার চেঞ্জ হতে থাকে, ঘুমটা আস্তে আস্তে কম্প্যাক্ট হয়ে থাকে, কমতে থাকে। এবং যেটা সবথেকে বেশি চিন্তার বিষয় সেটা হচ্ছে যারা যখন স্কুল গোয়িং বাচ্চা বা অ্যাডোলেসেন্স, হ্যাঁ, তাদেরকে অ্যাডোলেসেন্ট পিরিয়ড যেটা, তাদের কিন্তু অন্তত 8 থেকে 10 ঘন্টা ঘুম হওয়া উচিত। আনফর্চুনেটলি আমাদের আজকের দিনে আমাদের দেশের যে এডুকেশন সিস্টেম বা যে টাইম সাইজ, যে টাইমিং যেরকম থাকে, যে যখন সকাল থেকে উঠে স্কুলে যেতে হয়, তারপরে বিকেলে বাচ্চারা বাড়ি আসে, টিউশন যায়, খেলতে যায়, এটা ওটা করে, আর অন্যদিকে তারা বাবা মারা তাদের অফিস টাইম করে অনেক রাত অবধি করে শুতে যাচ্ছে। তো ওইখানটায় গিয়ে কিন্তু একটা অটোমেটিক্যালি একটা সারা বছর ধরে যদি আপনি দেখেন যে বাচ্চাদের স্লিপ কিন্তু পুরোপুরি হচ্ছে না, খুব কম বাচ্চা আছে যারা হচ্ছে 8 থেকে 10 ঘন্টা ঘুমোতে পারে, তাদের সেই সময়টাই নেই। সুতরাং এটা আজকে হয়তো আমরা বিশ্বকাপ নিয়ে আলোচনা করতে বসেছি বলে এটা নিয়ে ভাবছি, কিন্তু এটা কিন্তু একটা ক্রনিক একটা স্লিপ ডেফিসিট আমাদের সমাজে তৈরি হচ্ছে, বাচ্চাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে এবং বড়দের তো আছেই। হ্যাঁ, আর এই যে আপনি কিছুক্ষণ আগে উল্লেখ করলেন যে অনেকেই আছেন যে খুব কম ঘুমান এবং সেটাতে অভ্যস্ত। আমার এখানেই প্রশ্ন, এটা অনেকে বলেও থাকেন যে আমি তো কম ঘুমাই, আমার খুব একটা অসুবিধা হয় না, এভাবেই আমি অভ্যস্ত হয়ে গেছি। সত্যি এমনভাবে কি অভ্যস্ত হওয়া যায়? এটা জানা? দেখুন, এটা অভ্যস্ত হওয়ার কোনো ব্যাপার নেই, এটা হচ্ছে যে জেনেটিক ব্যাপার। যারা বায়োলজিক্যালি শর্ট স্লিপার তারা সবসময়তেই কম ঘুমায়, তারা সেই ধরুন অ্যাডোলেসেন্স থেকে তাদের ঘুমটা কম দেখা যাচ্ছে এবং সে নর্মাল কাজকর্ম করতে পারছে। যেইটা হয়তো অনেকে যারা বলে তাদের মধ্যে বেশিরভাগ লোকই কিন্তু এই যে অভ্যস্ত হওয়ার যে ব্যাপারটা, অর্থাৎ তার আগে বেশি ঘুমোতেন, তারপরে বিভিন্ন কাজের চাপে বা অন্যান্য রুটিন প্ল্যান করতে গিয়ে সারাদিনে দৈনন্দিন তারা হয়তো ঘুমটাকে কাট করতে থাকছে। এবার সেইটাকে কিন্তু শর্ট স্লিপার বলা যায় না, তাদেরকে বলা হয় বিহেভিয়ারালি ইনডিউসড ইনসাফিসিয়েন্ট স্লিপ সিনড্রোম। হ্যাঁ, অর্থাৎ আমার ঘুমের প্রয়োজনীয়তা 7 থেকে 9 ঘন্টা, আমার অতটা সময় নেই, তাই আমি 5 থেকে 6 ঘন্টা ঘুমিয়ে কাজ চালাচ্ছি। প্রথম দিকে 2-4-5 বছর অতটা কিছু যায় আসে না, ঠিকঠাক চলে। তারপরে যখন আস্তে আস্তে বডির ভিতরের অংশগুলো খারাপ হতে শুরু করে, স্লিপ সাইকেল, বায়োলজিক্যাল ক্লক থেকে শুরু করে বিভিন্ন রকম কার্ডিওমেটাবলিক প্রবলেম আসতে শুরু করে, তখন গিয়ে সমস্যাটা একটা বড় আকার ধারণ করে। এবং তখন সেটা অবশ্যই চিকিৎসা করা যথেষ্ট কঠিন, কারণ সবথেকে বড় কঠিন হচ্ছে পেশেন্টের রেজিস্ট্যান্স। তারা এটা অ্যাকসেপ্ট করতে তাদেরকে বেশ সমস্যা হয় বা অনেকটা সময় লাগে যে তাদের অ্যাকচুয়ালি 7 ঘন্টা ঘুমানো উচিত, এবং সেই জন্য তাদের ঘুমের থেকে 2 ঘন্টা কাট না করে অন্যান্য যে দিনের কাজগুলো সেখান থেকে 2 ঘন্টা কাট করা দরকার। হ্যাঁ, এবং একদিন ঠিক টাইম মতো না ঘুমানো শুধু কি পরের দিনের ক্লান্তি একটা শুধুমাত্র কারণ, নাকি আরও যে আপনি বলছিলেন যেটা পরবর্তীতে একটা বড় প্রভাব পড়তে পারে? এটা শরীরের ঠিক কি ভাবে আমাদের দেখুন, এটা ডিপেন্ড করে। কেউ যদি 1 দিন 2 দিন 3 দিন একটু কম ঘুমায় তাহলে অ্যাকচুয়ালি অসুবিধা খুব একটা হয় না, তার কারণটা বলবো কেন। কিন্তু হচ্ছে যারা এটা ক্রনিক্যালি করতে থাকেন ওভার মান্থস অর ইয়ার্স, ধরুন 2 মাস 3 মাস কেউ কম ঘুমিয়েছে বা 2 বছর 3 বছর কেউ কম ঘুমিয়েছে, তাদের কিন্তু অনেক রকম প্রবলেম হয়। প্রবলেমগুলো কীরকম? একটা হচ্ছে অ্যাকিউট প্রবলেম, একটা হচ্ছে ক্রনিক প্রবলেম। অ্যাকিউট প্রবলেমের মধ্যে যেটা হয়, যেটা মাথা ধরে থাকা, অ্যাটেনশন কমে যাওয়া, ফোকাস করতে না পারা, বা ধরুন কাজকর্মে ভুল ভ্রান্তি, বিশেষ করে যারা অ্যাকাউন্টসের কাজ করেন বা যারা ধরুন খুব প্রিসিশনে ওয়ার্ক করেন, ফাইন মেশিনারি চালান, তাদের হাত কেঁপে যাওয়া, জিনিসপত্র হাত থেকে পড়ে যাওয়া, নাম মনে না পড়া, এই সব ধরনের জিনিসগুলো একটা
একটা কগনিটিভ ডেফিসিট তাদেরকে হয়, যেটা কিনা ইমিডিয়েটলি হয়, মানে যখন টানাকে 2-3 মাস ঘুমোলো না, দেখা তার ব্রেনটা ঠিকমতো কাজ করছে না, ঠিক আছে, এটা একটা সমস্যা হয়। আরেকটা হয় যে রিস্ক অফ অ্যাক্সিডেন্ট, যারা ধরুন গাড়ি চালান বা প্লেন চালান বা ট্রেন চালান বা এমনি নিজের বাইক চালান, তাদের মধ্যে কিন্তু ওই কিছু কিছু মাইক্রোস্লিপ এপিসোড এসে যায়, অর্থাৎ গাড়িটা চালাতে চালাতে কিছু কিছু সময় থাকে তারা খুব অল্প কিছু, হয়তো 1 সেকেন্ড 2 সেকেন্ড বা তারও কম সময়ের জন্য তারা ব্রেনটা কিন্তু অ্যাকচুয়ালি ঘুমিয়ে পড়েছে, এবং সেইগুলো হয় ভীষণ হাই রিস্ক ফর অ্যাক্সিডেন্ট। আমরা ইনফ্যাক্ট এরকম মাঝে মাঝে খবরেও দেখতে পাই যে একজন ট্রাক ড্রাইভার গিয়ে সোজা ট্রেনে ধাক্কা মেরেছে কলকাতা এয়ারপোর্টে, 2-4 বছর আগেকার খবর, সে ঘুমিয়ে পড়েছিল। তো এই টাইপের জিনিসপত্রগুলো কিন্তু হয়, এবং সেগুলো হচ্ছে একটা খুব রিয়েল রিস্ক অ্যান্ড রিস্ক অফ অ্যাক্সিডেন্ট। ধরুন একটা বিজি রাস্তায় একজন বাইক চালাচ্ছেন, হঠাৎ পিছন থেকে বাস এসে ধাক্কা দিল, দিজ আর ভেরি ভেরি সিভিয়ার কন্ডিশনস। এটা হলো অ্যাকিউট ঘটনা। ক্রনিকেতে যদি আমরা আসি, তাহলে সেক্ষেত্রে এটা যদি চলতে থাকে অনেক মাস ধরে বা বছর ধরে, তখন যেটা হয় যে আমাদের কার্ডিও মেটাবলিক হেলথের উপর খুব ইম্প্যাক্ট পড়ে। দেখা যায় যে ব্লাড প্রেশার বাড়তে থাকে বা হাইপার টেনশন হতে থাকে। এছাড়া ডায়াবেটিসের রিস্ক অনেকটা বেড়ে যায়। এছাড়া হচ্ছে ধরুন কিডনি, লিভার, হার্ট সবের উপরেই চাপ পড়ে, এবং যদি সেটা লং টার্ম ওভার ইয়ার্স মানে বছর বছর ধরে হতে থাকে, তখন আমাদের ব্রেনের মধ্যে কিছু ডেফিসিট হয়, অর্থাৎ কিছু কিছু এমন রোগ যেমন ডেমেনশিয়া বা অ্যালজাইমার্স, এই ধরনের নিউরো ডিজেনারেটিভ কন্ডিশনগুলো দেখা গেছে যে তাদের রিস্ক অনেক বেশি, যারা নিয়মিত রূপে কম ঘুমাচ্ছেন। এবং ক্যাটাগরিক্যালি রিসার্চ করে দেখা গেছে বিশাল বড়, মানে ধরুন প্রায় 20,000, 30,000, 50,000-এর বেশি লোকের উপর রিসার্চ করে দেখা গেছে যে যদি কেউ ক্রনিক্যালি কম ঘুমায় অনেক বছর ধরে, তাদের মানে ক্রনিক্যালি কম মানে কতটা কম, 6 ঘন্টার কম, 6 ঘন্টার কম যদি কেউ কন্টিনিউয়াস ঘুমাতে থাকে, তাদের মধ্যে দেখা গেছে ডেমেনশিয়া, অ্যালজাইমার্স হওয়ার চান্স প্রায় 3 থেকে 4 গুণ বেশি কম্পেয়ার টু আ পার্সন যে হয়তো 7 থেকে 9 ঘন্টা ঘুমাচ্ছে। জেনেটিক্স ও অন্যান্য সব জিনিস সরিয়ে দেওয়ার পরে রিসার্চটা দেখা গেছে। আচ্ছা, এখন বর্তমানে আমরা দেখছি যে ওজন বৃদ্ধির একটা মানে ওবেসি পরিমাণ সংখ্যা অনেক বাড়ছে, এটার পেছনে কি এই যে অনিয়মিত ঘুম এটা একটা কারণ হতে পারে? অবশ্যই। দেখুন ব্যাপারটা কীরকম হয় যে আমরা যখন ঘুমাই তখন আমাদের বডিতে ওয়্যার অ্যান্ড টিয়ার রিপেয়ার করা হয়, এবং তার সঙ্গে হচ্ছে আমাদের বডির যে নর্মাল যেটাকে অক্সিডেশন প্রসেস বলে আর কি, সেই জিনিস মানে গুলো চলতে থাকে। এবার যেটা সমস্যা, কেউ যদি কম ঘুমোয় বা ধরুন রাত্রিবেলা জেগে থাকলো, দিনের বেলা ঘুমানোর চেষ্টা করলো, ইউজুয়ালি বা হয়তো ভাগে ভাগে ঘুমালে 2 ঘন্টা 3 ঘন্টা করে মাঝে গ্যাপ দিয়ে দিয়ে ঘুমাচ্ছে, ওই ঘুমগুলোতে সাস্টেইনড ঘুমটা আসতে পারে না, যার ফলে যে নর্মাল স্লিপ সাইকেল বা স্লিপ আর্কিটেকচার হওয়া উচিত সেই আর্কিটেকচারটা হতে পারে না। এবং তার সঙ্গে যেটা হয় অনেক ক্ষেত্রে, যে ধরুন এই যে ওজন আর ঘুমের ব্যাপারটা বলে, এটা অ্যাকচুয়ালি বাই ডিরেকশনাল, মানে ঘুম কম হলে পরে বা ঘুম ফ্র্যাগমেন্টেড হলে ওজন বাড়বে, ওজন বাড়লে আর ঘুম আরও বেশি ফ্র্যাগমেন্টেড হবে। এবং যখন ওজন বাড়ে তখন একটা রোগ হয়, তার নাম হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। সেই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হলে পরে আমাদের অক্সিজেনটা শরীরে ঢুকতে পারে না ঘুমের মধ্যে। এবার যখন অক্সিজেনটা ঢুকতে পারে না, অর্থাৎ অক্সিজেনের ঘাটতি হয়, সেখান থেকে কিছু জিনিস তৈরি হয় যাকে আমরা বলি ফ্রি র্যাডিক্যাল। সেই ফ্রি র্যাডিক্যালগুলো হচ্ছে আমাদের ব্রেন থেকে নিয়ে কিডনি, হার্ট, লাংস সবের উপরেই একটা ভীষণ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে, এবং সেই ফ্রি র্যাডিক্যালগুলো আস্তে আস্তে আমাদের টিস্যু ড্যামেজ করা শুরু করে। এছাড়া যেটা হয় যে যেহেতু অক্সিজেন হচ্ছে আমাদের বডির ফুয়েল, মেটাবলিজমের কাজ করে, ধরুন আমরা যে খাবারটা খাই তার যে অংশগুলো আছে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন ইত্যাদি, সেগুলোকে অ্যাসিমিলেট মেটাবলাইজ করে আমাদের শরীরে অ্যাসিমিলেট করতে ওই অক্সিজেনের খুব বড় রোল থাকে। এবার অক্সিজেন যদি ক্রনিক্যালি ঘাটতি থাকে, তখন সেক্ষেত্রে জিনিসটা পুরোপুরি মেটাবলাইজড হয় না, অ্যাসিমিলেটেড হয় না, তখন সেটা কনভার্ট হয় ফ্যাটে, এবং সেই ফ্যাটগুলো হচ্ছে শরীরের বিভিন্ন বিভিন্ন জায়গায় জমতে থাকে, এবং আস্তে আস্তে মানুষটির ওজন বৃদ্ধি পেতে থাকে। আচ্ছা, আর এখন আমরা দেখি যে অনেকে খুব একটুখানি মেজাজ হারিয়ে ফেলেন কথায় কথায়, মানে আমি এটা জানতে চাইছি যে কম ঘুমের কারণে আমাদের মানসিক কোনো পরিবর্তন বা মানসিক চাপ বা মানসিক কোনো রোগও কি বাড়তে পারে? অবশ্যই। দেখুন আমি আবারও বলছি, 2 দিন 3 দিন একদিন ঘুমে কম হয় ব্যাপারটা অতটা হয় না। হ্যাঁ, হয়তো একটু ইরিটেবিলিটি থাকলো, একটু রাগ হচ্ছে, একটু ভালো লাগছে না, মাথাটা ভার হয়ে আছে, প্রপার আমি ফিজিক্যালি ফিট ফিল করছি না, এগুলো হতে পারে একদিন ধরে। কিন্তু যদি কেউ দীর্ঘদিন এটা করতে থাকেন, কম ঘুমোতে থাকেন, তখন সেক্ষেত্রে কিন্তু মানসিক রোগ যেমন ডিপ্রেশন, অ্যাংজাইটি, হ্যাঁ, বা এই ধরনের আরও অনেক রকম মানসিক রোগ থেকে যেগুলো কিনা প্রেসিপিটেট করতে পারে। এমনকি কম ঘুমোয় যদি কেউ প্রচণ্ডভাবে কম ঘুমোলো, হয়তো সারা রাত 2 ঘন্টা ঘুমোলো, 2 দিন 3 দিন 4 দিন। এবার যাদের বাইপোলার বা একটা রোগ হয় বা মেনিয়া বলে রোগ হয়, সেই রোগগুলো হচ্ছে যে যাদের টেন্ডেন্সি থাকে অলরেডি সেই রোগটা হওয়ার, যখনই একটা কম ঘুমের এপিসোড আসছে তারপর দেখা যায় সেগুলো ফ্লেয়ার আপ করছে বা সেগুলো প্রেসিপিটেট করছে। সুতরাং কম ঘুম হলে তো ডেফিনেটলি মানুষের মনের উপর ভীষণভাবে ইম্প্যাক্ট ফেলে। ডিপ্রেশন, অ্যাংজাইটি তো খুবই কমন ব্যাপার, অন্যান্য আরও সিরিয়াস মেন্টাল ইলনেসেও সেটা অনেক ক্ষতি করতে পারে। আচ্ছা, এবার আসি সেই বিষয়টা যেটা আমি প্রথমেই উল্লেখ করছিলাম, যে এখন বিশ্বকাপ চলছে এবং এবারে বিশ্বকাপের ম্যাচ প্রত্যেকটাই রাতে পড়েছে, মাঝরাতে কোনোটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা অজুহাত বলা যেতে পারে কম ঘুম বা অনিয়মিত ঘুমের। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি দুটোকে ব্যালেন্স করতে চাই, কিভাবে করতে পারি? দেখুন, প্রথম কথা হচ্ছে বিশ্বকাপ একটা বেশ অনেক মাস ব্যাপী শিডিউল আছে এবছর। এবার ব্যাপারটা হচ্ছে, ধরুন একজন মানুষ যদি ভাবেন যে আমি আমার ফেভারিট টিম যদি ব্রাজিল হয় বা আর্জেন্টিনা হয়, আমি তাই শুধু ব্রাজিল বা আর্জেন্টিনার ম্যাচগুলো দেখবো, হয়তো 2 দিন 3 দিন 4 দিন একটা করে ম্যাচ আসছে, বিশাল কিছু অসুবিধা হওয়ার কথা নয় থিওরিটিক্যালি।
কিন্তু এবার কেউ যদি ভাবেন যে আমি প্রত্যেকটা ম্যাচ দেখবো এবং টানা 2-3 মাস ভালো করে ঘুমাবো না, তাহলে তার কিন্তু একটা সিরিয়াস ইম্প্যাক্ট আছে। এই বিষয়ে যখন কথা উঠেছে, আমি দুটো টার্ম বলতে খুব ইচ্ছা করছে এখানে। একটা হচ্ছে স্লিপ ব্যাংকিং, আর একটা হচ্ছে স্লিপ ডেট। যেরকম আমরা ধরুন ব্যাংকে টাকা রাখি, এবার কেউ হয়তো বাড়ি বা ফ্ল্যাট কেনার জন্য ব্যাংক থেকে লোন নেন, সেটাকে ডেপ্ট বলা হয়। আর ব্যাংকে যখন টাকা রাখা হয়, যখন ফিক্সড ডিপোজিট বা কিছু করে রাখা হলো বা এমনি সেভিংস অ্যাকাউন্টে রাখা হলো, সেটা হচ্ছে যে ব্যাংকিং, মানে ব্যাংকে যে প্রসেসগুলো ইউজ করি। একই রকমভাবে যখন আমরা ঘুমোই, অনেক সময় এটা কিন্তু এটা দেখা যাচ্ছে রিসার্চ করে, এটা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল। যে ধরুন আমি জানি যে কালকে রাত জেগে আমাকে ম্যাচটা দেখতে হবে, আজকে আমার কাছে একটু সময় আছে, আমি যদি আজকে 2-3 ঘন্টা এক্সট্রা ঘুমোতে পারি, তাহলে সেটা হচ্ছে আমার স্লিপ ব্যাংকে জমা হবে। এবং তারপরে আমি যখন সেই রাত্রিবেলা আবার জেগে থেকে পরের দিন আবার কাজ করতে যাব, আমার কিন্তু কষ্ট হবে, কিন্তু অতটা কষ্ট হবে না, বিকজ অলরেডি স্লিপটা জমা আছে। আর উল্টো দিকে আমার স্লিপ কোনো জমা নেই, অথচ আমি 2-3টে পরপর ম্যাচ দেখে ফেললাম, তাহলে আমার স্লিপ ডেট তৈরি হবে, যে আমার যতটা ঘুমানোর দরকার, ব্রেন যতটা ঘুম চায়, তার থেকে আমার অনেক ঘন্টা কম ঘুমোচ্ছে। অর্থাৎ ব্রেন এবার চাইছে ঘুম দাও ঘুম দাও। এবার যেরকম ইএমআই বলুন বা ওই লোন রিকভারি এজেন্টরা এসে বারবার হানা দেয় বাড়িতে, সে একই রকমভাবে হচ্ছে দিনের বেলা যখন সে কাজকর্ম করছে বা অফিসে রয়েছে বা যাই গাড়ি চালাচ্ছে, বাইক চালাচ্ছে, তখন ওই ঘুমগুলো এসে মাঝে মাঝে তার ভিতরে ঢুকে যাচ্ছে এবং তার থেকে রিস্ক তৈরি হচ্ছে। আচ্ছা, এবং এই জায়গায় দাঁড়িয়ে অনেকেই আছেন যে এখন নয় বিশ্বকাপের ম্যাচ রয়েছে, কিন্তু পাশাপাশি যদি সিনেমা দেখার থাকে, সিরিজ দেখার থাকে, অনেকেই মাঝরাতে ঘুমটাকে একটুখানি কাটানোর জন্য অনেকেই কফি বা চা খেয়ে থাকেন। এই প্রবণতাটা কি আরো আমাদের প্রচণ্ডভাবে ডেঞ্জারাস, কারণ মনে রাখতে হবে যে কফি বা ক্যাফে, মানে কফি বা চাতে তো ক্যাফেইন থাকে। এবার ক্যাফেইন হচ্ছে আমাদের ঘুমের ডিরেক্ট অ্যান্টাগনিস্ট, অর্থাৎ আমাদের ব্রেনে একটা কেমিক্যাল থাকে যার নাম অ্যাডিনোসিন। ওই অ্যাডিনোসিনটা আমাদের ব্রেনের একটা বিশেষ রিসেপ্টরে গিয়ে লাগলে তারপর ঘুমটা আসে। এবং অ্যাডিনোসিন সকালে যখন আমরা ঘুম থেকে উঠি তখন পরিমাণে কম তৈরি হয়, সারাদিন যত আমরা অ্যালার্ট থাকি, কাজ করি, অ্যাডিনোসিন বেশি বেশি তৈরি হয়। সেই অ্যাডিনোসিনটা জমতে থাকে, একটা সার্টেন পয়েন্টে পৌঁছানোর পর সেই অ্যাডিনোসিনটা আমাদের ব্রেনের রিসেপ্টরে গিয়ে লাগে এবং ঘুম চলে আসে। এবার একটা সিস্টেম। এবার ক্যাফেইন কী করে, অ্যাডিনোসিনের ডিরেক্ট কম্পিটিটর, এবং অ্যাডিনোসিনকে ওই রিসেপ্টর থেকে সরিয়ে দিয়ে সে নিজের জায়গা করে নেয় এবং ঠিক তার উল্টো কাজ করে যেটা অ্যাডিনোসিন করতো। অর্থাৎ অ্যাডিনোসিন যখন ঘুম আনতে পারে, ক্যাফেইন ঘুমটাকে সরিয়ে দেয়। এবারে এটা একটা পার্ট গেল। সেকেন্ড থিওরি হচ্ছে যে ক্যাফেইনের হাফ লাইফ হচ্ছে 6 ঘন্টা। অর্থাৎ আপনি যদি 1 কাপ কফি দুপুর 12টার সময় খান, তাহলে তার 6 ঘন্টা বাদে, অর্থাৎ বিকেল 6টার সময় হাফ কাপ কফি আপনার সিস্টেমে রয়েছে ইনক্লুডিং ক্যাফেইন। আরও 6 ঘন্টা বাদে, মানে রাত 12টার সময় 1/4 কাপ কফি কিন্তু সিস্টেমে রয়েছে। এবং এই 1/4 কাপ কফি কিন্তু আপনার অ্যাডিনোসিনের সঙ্গে কম্পিটিশন করছে যে কে ওখানে রিসেপ্টরে লাগবে। তার ফলে ডিটারমাইন হচ্ছে যে আপনি ঘুমোতে পারবেন কি পারবেন না। এবার যাদের স্লিপ ড্রাইভটা খুব স্ট্রং, তাদের অতটা প্রবলেম হয় না। অনেক মানুষ যারা বিভিন্ন রকম নিদ্রা রোগে ভোগেন বা এমনিতেই স্লিপের প্রবলেম আছে বা পাতলা ঘুম, তাদের ক্ষেত্রে কিন্তু ওটা যেটুকুনি থাকে ওটা অ্যাডিনোসিনকে সরিয়ে দিয়ে ঘুমটাকে ভালো রকম ডিজার্ভ করতে পারে। আর রাত্রিবেলা যদি কেউ কফি খায়, তাহলে আপনি ভাবুন যখন অ্যাডিনোসিনটা তার পিকে রয়েছে, সেইখানে কফি এসে সব অ্যাডিনোসিন একবারে সরিয়ে দিল। দ্যাট ইজ মানে এক্সট্রিমলি ডেঞ্জারাস, আই উড সে। আচ্ছা, এবার আমি একটু জানতে চাইবো যে এইটুখানি তো পরিষ্কার যে শরীরকে সুস্থ রাখতে গেলে ঘুমটা খুব ইম্পর্টেন্ট। এবার ঘুমটাকে সুস্থ মানে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কী কী করতে হবে সেটা যদি একটু পরামর্শ দিতেন। দেখুন, যেরকম বললাম, ওয়ার্ল্ড কাপ ম্যাচগুলো প্রত্যেকটা ম্যাচ না দেখে নিজের পছন্দের টিমের ম্যাচগুলো দেখা উচিত। অবশ্যই ফাইনাল সেমিফাইনালগুলোকে দেখবেই, এবং সেইটার সাথে সাথে তার দিনের ওয়ার্ক শিডিউল বা রাতের ওয়ার্ক শিডিউলটাকে রিশিডিউল করা এবং সেখানে এক্সট্রা করে ঘুমিয়ে নেওয়ার বন্দোবস্ত করা। যে আমি ম্যাচের আগে যখন 1-2 দিন আগে একটু বেশি করে ঘুমিয়ে নিলাম বা ম্যাচের পরে একটু ঘুমিয়ে নিলাম। ঘুমটাকে টানা 3 মাস ধরে ডেটে রাখা উচিত না, এবং এটা অবশ্যই করা উচিত, শিডিউলটা ঠিকঠাক করা উচিত। রাত্রিবেলা যখন ওয়ার্ল্ড কাপ ম্যাচ দেখে লোকে, তখন দেখতে তারা খাবার প্রবণতা আসে, সেখানে চেষ্টা করতে হবে এমন কোনো খাবার না খাওয়ার যেগুলোতে ক্যাফেইন জাতীয় জিনিস থাকে, অর্থাৎ কফি, চা, কোল্ড ড্রিঙ্ক এগুলো অ্যাভয়েড করা। হ্যাঁ, সেখানে বরঞ্চ কিছু ধরুন হেলদি ডায়েট যেগুলো হয়, স্যালাড কেউ খেতে পারেন বা হয়তো হালকা ফুলকা কিছু নন ফ্রাইড জিনিসপত্র খেতে পারেন, সেগুলো খেলে পরে ওভারঅল ঘুমের উপর চাপটা কম পড়বে। এছাড়া হচ্ছে যে সত্যি বলতে কি, ওয়ার্ল্ড কাপের টাইম লিমিটেড এপিসোড যে 2 মাস বা 3 মাস, ওটাতে যে খুব বড় সমস্যা হয় তা নয়, কিন্তু যেটাতে প্রবলেম হয় সেটা হচ্ছে যে ওয়েব সিরিজ বা সিনেমা দেখা। রাত্রিবেলা এখন লোকে ওটিটি প্ল্যাটফর্মে সারাদিন অফিসে থাকে, টাইম পায় না, রাত্রিবেলা সে পরপর সিনেমা বা সিরিজ দেখে চলেছে। এবং সেই জায়গাটা যেহেতু তার কোনো লিমিট নেই, একজন মানুষ এটা করতে 6 মাস, 1 বছর, 2 বছর কাটাতে পারেন, তার থেকে কিন্তু অনেক রকমই এইসব প্রবলেমস ডেভেলপ করে। একদমই তাই। থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং এটুখানি পরিষ্কার যে ঘুমের বিকল্প কিন্তু কিছু হতে পারে না। আপনার শরীরকে সুস্থ রাখতে গেলে ঘুমাতে হবে, এবং কিভাবে ঘুমাবেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে কতটা ফাঁকি দেবেন নিজের শরীরকে, সেটা কিন্তু পুরোপুরি আপনার ওপরই বর্তাচ্ছে। ক্যামেরা চিরঞ্জিতের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।